রিমাল তাণ্ডবে ক্ষতবিক্ষত উপকূল, বিধ্বস্ত অর্ধলক্ষাধিক ঘরবাড়ি, ভেসে গেছে মাঠের ফসল, ঘেরের মাছ, বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ৩ কোটি মানুষ। আসছে বাজেটে এডিপির আকার ২.৫ লাখ কোটি টাকা, থাকছে ১ লাখ কোটির বিদেশি ঋণ, কঠিন শর্ত এড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে রংপুর সদর ও গঙ্গাচড়ায় ভোট ২৯ মে। যোগ্য প্রার্থীর খোঁজে ভোটাররা, সুষ্ঠু করতে কাজ করছে প্রশাসন। এবং প্রয়াত এমডি জিয়াউদ্দিন মজুমদারের ৭ম মৃত্যুবার্ষিকীতে মোহনা পরিবারের নানা আয়োজন, শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। উপকূলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। এতে সারা দেশে বহু হতাহতের পাশাপাশি উপকূলে ব্যাপক সম্পদহানি ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৯ জেলার অন্তত ৩৮ লাখ মানুষ। বিধ্বস্ত হয়েছে অর্ধলক্ষাধিক ঘরবাড়ি। বেড়িবাঁধ ভেঙে অনেক এলাকায় নষ্ট হয়েছে মাঠের ফসল, ভেসে গেছে ঘের, জলাশয়ের মাছ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৩ কোটি মানুষ। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বরগুনায় অন্তত ১৭,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার প্রধান ৩ নদ নদীতে স্বাভাবিকের চেয়ে ১০ ফুট উচ্চতার জোয়ারে ভেসে গেছে উপকূলবাসীর স্বপ্ন। পায়রা ও বিষখালী নদী তীরবর্তী এলাকায় অন্তত ৩০০ গ্রাম প্লাবিত এবং ১২ কিলোমিটার বাঁধসহ কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডুবে গেছে মাছের ঘের ও উন্মুক্ত জলাশয়। করুণ অবস্থা। আমরা ডুববে সমস্ত সব পুকুর টুকুর হাজার হাজার টাকা, প্রায় ৫০-৬০ টাকা মাছ ফলাইছে। মাছ সব ভেসে গেছে। কারিগর মাছ পোনা সম্পূর্ণ চলে গেছে। আর কি করবো, করার কিছু নাই। আমি পানির মধ্যে খারাই গেছি। খামার কুমারটা তো নাই, এত তলাই গেছে সব। ওই যে মাছ ওই জায়গায় খামার তলাই গেছে, এই জায়গায় অনেক জায়গায় গেছে। এদিকে ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডবে লন্ডভন্ড পটুয়াখালী উপকূলীয় এলাকা, কলাপাড়া, নীলগঞ্জের গয়তলা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১ কিলোমিটার এলাকা ভাঙন দেখা দিয়েছে। আমাদের ঘরের ভিতরে থাকার মতো কোনো পরিস্থিতি নাই, পানি উঠছে, আমাদের ঘর তলাই গেছে। সব ভেঙে গেছে, যে আমার বাসায় সব রয়ে গেছে। মানে আমার কোনো নেই, আমি যদি বাথরুম দেখাবো, এই বাথরুম খাওয়ালে আমার কোনো প্রফিট নেই। এদিকে রিমালের ছোবলে পটুয়াখালীতে দুর্গত মানুষের সংখ্যা প্রায় ৩.৫ লাখ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পুরোপুরি জানা যায়নি বলে জানিয়েছেন জেলা প্রশাসন। এখনো পুরোপুরি সব ডিপার্টমেন্টের তথ্য পাইনি, তথ্য সংগ্রহের কাজ চলছে। এখন পর্যন্ত আমাদের পাওয়া তথ্য অনুযায়ী দুর্গত মানুষের সংখ্যা আনুমানিক প্রায় ৩,২৭,০০০ জন। এছাড়া কক্সবাজারের অন্তত ২০টি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে আছেন হাজার হাজার মানুষ। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, রিমালের প্রভাবে বরগুনার ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলের সবশেষ পরিস্থিতি এখন কি আমাদের জানাবেন? পাওয়ায় আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। আসছে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার হবে ২,৬৫,০০০ কোটি টাকা। এজন্য রেকর্ড ১ লাখ কোটি টাকার বৈদেশিক ঋণ নেবে সরকার। অর্থনীতিবিদরা বলেন, ঋণের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন, যাতে পরিশোধের চাপ বিপজ্জনক পর্যায়ে না যায়। উচ্চ খরচ এবং কঠিন শর্তের ঋণ যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার পরামর্শ তাদের। নাসির উদ্দিনের রিপোর্ট। ইতিমধ্যে ২০২৪-২৫ অর্থবছরের এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। চলমান অর্থনৈতিক চাপ বিবেচনায় আকার বাড়ানো হয়নি। তবে চলতি অর্থবছরের তুলনায় এডিপিতে বৈদেশিক ঋণের পরিমাণ ১৬.৭৬% বাড়িয়েছে সরকার।
আগের ৩ অর্থবছর থেকে উন্নয়ন প্রকল্পে বিদেশি সহায়তা নেয়ার প্রবণতা বেড়েছে। 2020-21 অর্থবছরের এডিবিতে বৈদেশিক ঋণ ছিল ৭০,৫০২ কোটি টাকা। পরের অর্থবছরে মূল এডিবিতে যা বেড়ে দাঁড়ায় ৮৮,০২৪ কোটি টাকা। আর 2022-23 অর্থবছরের এডিবিতে বিদেশি অংশের বরাদ্দ ৯২,০২০ কোটি টাকা। চলতি অর্থাৎ 2023-24 অর্থবছরে এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ দাঁড়ায় ৯৪,০০০ কোটি টাকা। সংশোধিত এডিবিতে যা ছিল ৮৩,৫০০ কোটি টাকা। সে হিসাবে এক অর্থবছরের ব্যবধানে এডিবিতে বৈদেশিক ঋণের পরিমাণ বাড়বে ১৬,৫০০ কোটি টাকা। অর্থনীতিবিদরা বললেন, সরকারের বিনিয়োগ কর্মসূচি এগিয়ে নিতে বৈদেশিক ঋণের বিকল্প নেই, তবে পদক্ষেপ নিতে হবে ভেবেচিন্তে। সরকারি বিনিয়োগ কর্মসূচি তো একেবারে থেমে যেতে পারে না, সেটাকেও এগিয়ে নিতে হবে। এই সব বিবেচনা এনে এখন বৈদেশিক ঋণ ছাড়া কোনো বিকল্প নাই। প্রশ্ন হচ্ছে কোন ধরনের বৈদেশিক ঋণ আমাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। উচ্চ খরচের এবং কঠিন শর্তে যে ঋণগুলো, এগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করা। রিজার্ভে ইতিবাচক প্রভাবের আশায় এডিপিতে বেশি পরিমাণ বিদেশি ঋণ নেওয়ার চেষ্টা করছে সরকার। সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, ঋণের অর্থ ব্যবহার লাভজনক করতে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প সাজাতে হবে। আমার তো ফরেন কারেন্সি লাগবে, সুতরাং সেদিক থেকে অবশ্যই আমি বলবো যে এখন একটু সংযত হওয়া, প্রজেক্টের ক্ষেত্রে নির্বাচিত হওয়া, অগ্রাধিকারের ক্ষেত্রে সচেতনতা সাথে অগ্রসর হওয়া, যাতে পরবর্তীতে আমাদের ঋণ পরিষেবার দায়ভারটা এমন জায়গায় চলে না যায় যে এটা আমাদের জন্য একটা বিপজ্জনক একটা সমস্যা হয়ে দাঁড়ায়। নতুন এডিপিতে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ রাখা হয়েছে মোট এডিপির প্রায় ২৭%। রাজধানীর নতুন মেট্রো রেল এবং পদ্মা সেতু প্রকল্প সহ চলমান বেশ কিছু প্রকল্প রয়েছে খাতটিতে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ বিদ্যুৎ ও জ্বালানিতে দেয়া হয়েছে প্রায় ৪০,৭৫১ কোটি টাকা। মন্ত্রণালয় ভিত্তিক সর্বোচ্চ ৩৮,৮০৮ কোটি ৮৮ লাখ টাকা বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষত বিক্ষত হয়েছে উপকূল। এর প্রভাবে বরগুনার ক্ষয়ক্ষতি কি হয়েছে তা জানতে আমরা এখন যাচ্ছি বরগুনায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাগর আকন। সাগর, এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বর্তমানে উপকূলের সবশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? বরগুনায় কিন্তু এই যে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে কিন্তু পুরো বরগুনায় কিন্তু লন্ডভন্ড হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বসতঘর, ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি জমি, মাছের ঘের সহ অসংখ্য কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে, যা বলে বোঝানো যাবে না। আমরা জেলা প্রশাসকের যে প্রাথমিক তথ্য পেয়েছি, এ তথ্য মতে কিন্তু এখানে দেখেছি যে বরগুনা জেলায় কিন্তু মোট ৩,৩৭৫টি বাড়িঘর কিন্তু পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এছাড়াও যদি আপনাকে বলি যে আংশিক যে ক্ষতি হয়েছে ১৩,০৩৪টি বাড়িঘর কিন্তু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং মাছের ঘেরের কথা যদি বলি আপনাকে, সেখানে দেখেছি আমরা যে ৪,১৫৭ হেক্টর মাছের ঘের কিন্তু পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও যদি কৃষি জমির কথা বলি, যে কৃষি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষি অফিসের তথ্য মতে কিন্তু এখানে ৬,০০০ হেক্টর কৃষি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও যদি আপনাকে ভেরিবাঁধের কথা বলি, যে ১২ কিলোমিটার ভেরিবাঁধ কিন্তু বিভিন্ন পয়েন্টে ভেঙে গিয়ে কিন্তু প্রায় ৩০০ গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। আমরা একটু আগে দেখেছি যে বেতাগী উপজেলার যে কালিকাবাড়ি যে গ্রামটি রয়েছে, সেখানে কিন্তু ভেরিবাঁধ একদমই বিধ্বস্ত হয়ে গিয়েছে এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেটি কিন্তু পুরোপুরি ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়াও কিন্তু পার্শ্ববর্তী যে ইউনিয়ন বুড়া মজুমদার, সেখানে কিন্তু বলইবুড়িয়া গ্রামে আমরা দেখেছি যে প্রায় ১২টি পয়েন্টে কিন্তু ভেরিবাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে গ্রাম প্লাবিত হয়েছে, পানের বরজ নষ্ট হয়েছে। আমরা কিন্তু ঘুরে ঘুরে আরো অসংখ্য জায়গা দেখেছি যে আসলে যে পরিমাণ ক্ষতি বরগুনাতে হয়েছে, এই ক্ষতি কিন্তু আসলে পুষিয়ে ওঠার নয়। তারপর প্রশাসন থেকে যেটি জানিয়েছে যে যতটা সম্ভব তাদের পক্ষ থেকে তা সহযোগিতা করা হবে। তো মাহমুদ, এই ছিল বরগুনা থেকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ ক্ষতিগ্রস্তের খবর। আকন, আপনাকে ধন্যবাদ। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৯ মে রংপুর জেলার দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে রংপুর সদর ও গঙ্গাচড়া উপজেলা রয়েছে। ওই দিন এ দুটি উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
যেখানে ভোটাররা যোগ্য প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। নির্বাচন সুষ্ঠু করতে কাজ করছে সংশ্লিষ্ট প্রশাসন। রংপুর ব্যুরো থেকে শফিউল করিম শফিকের তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে 29 মে রংপুর জেলার দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে রংপুর সদর ও গঙ্গাচড়া উপজেলা রয়েছে। 330.33 বর্গ কিলোমিটার আয়তনের সদর উপজেলায় 5টি ইউনিয়ন ও জনসংখ্যা 2,51,699 জন রয়েছে। এই উপজেলায় মোট ভোটার রয়েছেন 1,37,710 জন। এই উপজেলায় এবার চেয়ারম্যান পদে 8 জন, ভাইস চেয়ারম্যান পদে 8 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 269.67 বর্গ কিলোমিটার আয়তনের গঙ্গাচড়া উপজেলায় 123টি গ্রাম, 10টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই উপজেলায় 2,39,155 জন ভোটার রয়েছেন। এই উপজেলায় চেয়ারম্যান পদে 7 জন, ভাইস চেয়ারম্যান পদে 7 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় 2,97,869 জন জনসংখ্যা রয়েছে। আগামী 29 মে ভোটের দিন প্রার্থীদের মধ্য থেকে নিজ নিজ উপজেলার পছন্দের ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার কথা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবারের উপজেলা পরিষদ নির্বাচন, এমনটাই প্রত্যাশা সবার। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। মোহনা টেলিভিশনের প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ জিয়াউদ্দিন আহমেদ মজুমদারের 7ম মৃত্যুবার্ষিকী আজ। 2017 সালের এই দিনে মাত্র 38 বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে পরলোকে পাড়ি জমান তিনি। মৃত্যুবার্ষিকীতে জিয়াউদ্দিন আহমেদ মজুমদারকে শ্রদ্ধাভরে স্মরণ করছে মোহনা পরিবার। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। জিয়াউদ্দিন আহমেদ মজুমদার ঢাকা 15 আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদারের বড় ছেলে। দায়িত্বে ছিলেন মোহনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের। স্বপ্ন ছিল তার আকাশ ছোঁয়া। মোহনাকে দেখতে চেয়েছিলেন অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল হিসেবে। দর্শক জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানোর লক্ষ্যে এগোচ্ছিলেন দৃঢ়তার সঙ্গে। মালিক শ্রমিক নয়, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের ভাবতেন সহকর্মী। সংবাদ কিংবা অনুষ্ঠানমালা কিভাবে আরও ভালো করা যায় সে বিষয়ে দিক নির্দেশনার পাশাপাশি দিতেন দিল খোলা পরামর্শ। বাবা আলহাজ কামাল আহমেদ মজুমদার ছিলেন তার আদর্শ পুরুষ। ভীষণ রকমের ভালোবাসতেন মা এবং ছোট ভাই বোনদের। হৃদয় জুড়া ছিল একমাত্র মেয়ে মালিহার বসবাস। আদর করে তাকে ডাকতেন প্রিন্সেস। মেয়ের মতো স্ত্রীকেও কম ভালোবাসতেন না। ছেলের অকাল মৃত্যুশোক বইতে হচ্ছে বৃহত্তর মিরপুরের উন্নয়নের উপকার আলহাজ কামাল আহমেদ মজুমদারকে। প্রতিনিয়ত ছেলের কবর জিয়ারত করা তার অভ্যাসে পরিণত হয়েছে। প্রয়াত জিয়াউদ্দিন আহমেদ মজুমদারের স্মরণে গড়ে তোলা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। ঢাকা ধামরাইয়ে নিজস্ব জায়গায় মাদ্রাসা ও মসজিদের পাশাপাশি এতিমখানা গড়ে তুলেছেন তিনি। এসবের নামকরণ করা হয়েছে জিয়াউদ্দিন আহমেদ মজুমদারের নামে। মাত্রই 38 বছরের জীবন তার, অথচ এর মাঝেই উদারতা, বিচক্ষণতা আর ভালোবাসার বন্ধনে ঋণী করে যান আপনজন সহ বহু মানুষকে। মৃত্যুবার্ষিকীতে মোহনা টেলিভিশন পরিবারের পক্ষ থেকে আলহাজ জিয়াউদ্দিন আহমেদকে গভীর শ্রদ্ধা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। তরুণ প্রজন্মের আইকন মোহনা টেলিভিশনের প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন মজুমদার জুয়েলের 7ম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছেন মরহুমের পিতা, সাবেক শিল্প প্রতিমন্ত্রী, ঢাকা 15 আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। সকালে বনানী কবরস্থানে জিয়ারত শেষে প্রিয় সন্তানের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন বর্ষিয়ান এ রাজনীতিক। এ সময় মানবিক কর্মকাণ্ডে জিয়াউদ্দিন মজুমদার জুয়েলকে নিয়ে স্মৃতিচারণও করেন আলহাজ কামাল আহমেদ মজুমদার। আর তার অবদানকে স্মরণ করে ধামরাইয়ে প্রতিষ্ঠা করেন আধুনিক সুবিধা সম্পন্ন এতিমখানা, মসজিদ ও মাদ্রাসা। মোহনা টেলিভিশনের প্রয়াত এমডির মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। 7 বছর পূর্বে আমার সন্তান আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন। বাবা হিসাবে
আমার যা করণীয় দোয়া কালাম পড়ে আল্লাহর কাছে আমার ছেলের মুক্তির জন্য দোয়া করা ছাড়া আমার বাবা হিসেবে কিছুই করার নাই। আমার যা যা করার দরকার আমি আল্লাহর কাছে সদা সর্বদা প্রার্থনা করছি। আল্লাহ যাতে আমার ছেলেকে আমার পিতামাতাকে বেহেশত নসিব করেন এবং সদগায়ে জারিয়া হিসাবে আমার সন্তান আমার পিতামাতার জন্য ধামরাইতে এতিমখানা, মাদ্রাসা, মসজিদ নির্মাণ করেছি। এতিমদেরকে বিনামূল্যে খাওয়ার ব্যবস্থা করেছি। এখানেও প্রতিনিয়ত মৃত্যুর দিন থেকে শুরু করে এই পর্যন্ত প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত হচ্ছে, দোয়া হচ্ছে। পবিত্র হজ পালন করতে গিয়ে আরও 2 বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত রবি ও সোমবার তারা মক্কায় মারা যান। এ নিয়ে হজ করতে গিয়ে মোট 8 জন হজযাত্রী মারা যান। এর মধ্যে মক্কায় 6 জন এবং মদিনায় 2 জন। এদিকে পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন 46,988 জন হজযাত্রী। মোট 118টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 3,747 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী 43,242 জন। চট্টগ্রামে 45 বছরের পুরনো বিপিসির এলপি গ্যাস বটলিং নতুন প্ল্যান্ট আধুনিকায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে। জুনের শুরুতে স্বয়ংক্রিয় পদ্ধতির প্ল্যান্টটি চালু হলে গ্যাস বটলিং সক্ষমতা বেড়ে যাবে দ্বিগুণ। এতে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাস সরবরাহ যেমন বৃদ্ধি পাবে তেমনি বাড়বে রাজস্ব আয়। চট্টগ্রাম ব্যুরো থেকে আব্দুল হকের ক্যামেরায় সুমন কুমারদের তথ্য আরও জানাচ্ছেন জেসমিন আলম। 1977-78 সালে পতেঙ্গায় এলপিজি বটলিং প্ল্যান্টটি নির্মাণ করা হয়। দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে প্রায় 17 ধরনের জ্বালানি উৎপাদন হয়। এসব জ্বালানি পরিশোধন করতে গিয়ে পাওয়া যায় এলপি গ্যাস। প্রাপ্ত এলপিজি গ্রাহক পর্যায়ে সরবরাহের জন্য পতেঙ্গার বটলিং প্ল্যান্টটির আধুনিকায়নে ব্যয় হচ্ছে প্রায় 11 কোটি টাকা। কর্মকর্তা কর্মচারীরা বলছেন, দীর্ঘদিন ধরে ম্যানুয়ালে কাজ করতে গিয়ে অনেক বেশি পরিশ্রম করেও উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি। অটোমেশন সিস্টেম চালু হলেও উৎপাদন যেমন বাড়বে তেমনি পরিশ্রমও কম হবে। আমাদের গ্যাসটা হলো আমাদের দেশের প্রোডাক্ট, যা ইস্টার্ন রিফাইনারি তৈরি করতেছেন, সেটা আমরা এলপি গ্যাস লিমিটেডে বুক করতেছি। আমাদের এই কেরোজল হলে অনেক উৎপাদন বাড়ে যাবে এবং দেশের জন্য একটা সেবামূলক কাজ হবে। নতুন মেশিনের কারণে আমাদের প্রোডাকশনটা দ্বিগুণ হবে। প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক বললেন, গত অর্থ বছরে প্রায় 7.5 কোটি টাকা আয় হয়েছে। উৎপাদন বাড়লে আরও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে এলপিজি গ্যাস লিমিটেড। আমরা এলপি গ্যাসে বর্তমানে প্রায় 15,000 মেট্রিক টন উৎপাদন করছি, কিন্তু যদি আমরা সরকারিভাবে যদি আরও বেশি পরিমাণ উৎপাদন করতে পারি তাহলে আমাদের প্রতিষ্ঠান আরও লাভবান হবে। জুনের শুরুতেই অটোমেশন সিস্টেম চালুর আশা জানান প্রকল্প কর্মকর্তা ও এলপিজি গ্যাস লিমিটেডের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী সিদ্দিক হোসেন। যদি আমরা যে আধুনিকায়ন করছি, এটার পরে মেশিনটা অটোমেটিক হয়ে গেল, পরিশ্রমটা কমে গেল, তার সাথে সাথে আমাদের যে আমাদের মেইনটেন্স কস্ট এবং আমাদের যে ওভারটাইম সেটা কমে যাওয়াতে আমাদের সরকার অনেক লাভবান হবে। প্রকল্পটি চালু হলে দৈনিক প্রায় 6,664 বোতল এলপিজি সরবরাহ করা যাবে বলেও জানান তিনি। জেসমিন আলম, মোহনা সংবাদ। বাংলাদেশের ক্রিকেট পাইপলাইন সমৃদ্ধ নয় বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা। তাই এখন থেকে মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদের উত্তরসূরি বের করতে হবে বিসিবিকে। এদিকে ভক্তরা মনে করছেন রাজনীতি বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে যাচ্ছে পেছনের দিকে। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। কথায় আছে, একদল যখন জায়গা ছাড়ে তখন কাউকে না কাউকে সেটা পূর্ণ করতে হয়। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের সেই জায়গা নেওয়ার মতো ক্রিকেটার যে এখনো আসেনি তা অকপটে স্বীকার করেছেন সাবেকরা। অনেকে চলে গেছে, আর দুজনের মতো আছে, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান। চলে গেলে চিন্তার বিষয়। হয়তো একটা ম্যাচে 100 করলো, পরে 3টা ম্যাচে 10 পার হতেই ঘাম ঝরে যাচ্ছে। ইনকনসিস্টেন্সিটা থাকার কারণে নির্ভর করার মতো খেলোয়াড় খুব বেশি আমরা পাই নাই। সামনেই টি-20 বিশ্বকাপ। এখন পর্যন্ত 168 টি-20 ম্যাচ খেলেছে টাইগাররা, যেখানে জয় মাত্র 64 ম্যাচে, বিপরীতে হার 100টিতে, বাকিগুলো পরিত্যক্ত। এই লম্বা সময়ে এই ফরম্যাটে নিজেদের যোগ্য দল হিসেবে গড়ে তুলতে না পারার কারণ ব্যাখ্যা করেছেন সাবেক ক্রিকেটাররা।
অন্য দেশের প্লেয়াররা দেখেন মাসল পাওয়ার ইউজ করে, স্পেশালি আপনার ধরেন রিস্টটা, আমাদের খুব কম প্লেয়ারই আছে রিস্ট দিয়ে আর কি আপনার 4 ছক্কা মারে। এবারের আসরে ভালো কিছু করতে হলে অবশ্যই দায়িত্ব নিতে হবে সিনিয়র ক্রিকেটারদের। সাকিব প্রুভেন পারফর্মার এবং ওর লেভেল বাংলাদেশের যে কোনো প্লেয়ারের থেকে আলাদা, এবং মাহমুদুল্লাহ হার্ডওয়ার্কার, তিনি প্রমাণ করে চলেছেন যে তিনি তার সেরাটা দেওয়ার চেষ্টায় আছেন। রাজনীতি দেশের ক্রিকেটের মান নিচের দিকে নিয়ে যাচ্ছে মনে করেন ভক্তরা। এই সিলেকশন প্রসেসটা আরো ভালো করতে হবে। আমরা হলো কারো উপর যে আলাদা আমরা হলো কিছু চিন্তা করলাম যে এ খুব ভালো খেলবে, কিন্তু সে তো ভালো খেলতেছে না, 8-10 ম্যাচ 15 ম্যাচ খারাপ খেলতেছে, তারপর আমরা তারে ক্যারি করতেছি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো। রিমাল তাণ্ডবে ক্ষতবিক্ষত উপকূল, বিধ্বস্ত অর্ধলক্ষাধিক ঘরবাড়ি, ভেসে গেছে মাঠের ফসল, ঘেরের মাছ, বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 3 কোটি মানুষ। আসছে বাজেটে এডিপির আকার 2.5 লাখ কোটি টাকা, থাকছে 1 লাখ কোটির বিদেশি ঋণ, কঠিন শর্ত এড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। উপজেলা নির্বাচনের 3য় ধাপে রংপুর সদর ও গঙ্গাচড়ায় ভোট হবে 29 মে। যোগ্য প্রার্থীর খোঁজে ভোটাররা, সুষ্ঠু করতে কাজ করছে প্রশাসন। এবং প্রয়াত এমডি জিয়াউদ্দিন মজুমদারের 7ম মৃত্যুবার্ষিকীতে মোহনা পরিবারের নানা আয়োজন, শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে